করতে পারবো না, প্রেজেন্টটা দিলে ভালো হতো। ঠিক আছে, চলেন প্রেজেন্টটা দিয়ে আসি। দেখলাম আচ্ছা, আপনাদের সবার জন্য রেজিস্ট্রেশন করা থাকলে সে ক্লাস করতে পারবে, মানে রেজিস্ট্রেশন করে রেখেছিল বাট কোনো কারণে তাকে নক করা হয়নি, কল করা হয়নি, ক্লাস করতে পারেনি, সে হচ্ছে ক্লাস করতে পারবে। বাট রেজিস্ট্রেশন না থাকলে আপাতত হচ্ছে না, আপনাদেরকে ওই নতুন করে যখন রেজিস্ট্রেশন শুরু হবে তখন হচ্ছে গিয়ে কাজ করতে পারবে, রেজিস্ট্রেশন করে এরপরে ক্লাস করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আমার ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, কারো ভাই কারো ফ্রেন্ড, প্রায় 7-8 জন বারবার কোশ্চেন করে আপু কিভাবে করা যায়, কিন্তু নতুন ব্যাচের আসলে কেউই ওইভাবে এখন নিচ্ছে না, বাহিরের কাউকে, রেজিস্ট্রেশন যারা করেছিল তাদেরকে আর কি রাখছে। চলেন ছোট ছোট কিছু প্রবলেম দেখে আসি। শিলামণি, এটা আপনারও কাজে লাগবে। সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম, শেপটার কালার দিয়ে দিলাম রেড কালার। এখন পরবর্তীতে আমি অন্য আরেকটা ডিজাইন করলাম, যে এরকম একটা ডিজাইন, যে একটা ইলাইপস নিলাম, তো ইলাইপসের কালারটা দিলাম। তো এখন কি হলো আমার এখানে, এই শেপটা উপরে চলে আসছে, বাট আমি চাচ্ছিলাম যে রেক্টেঙ্গেল বা রেড কালারের যে শেপটা ছিল সেটা উপরে থাকবে আর ইয়েলো কালারটা নিচে থাকবে, তাই তো মামুন? জি জি ম্যাম। ওকে, আচ্ছা আমরা না খেয়ে যাব না। তো এটাকে কি করব, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দেন, তখন লালটা উপরে চলে আসবে। এটাও করা যায়। আর যদি অনেকগুলো শেপ থাকে, সাপোজ আপনাদেরকে কি এই টুলসগুলো দেখানো হয়েছিল, এই যে এখানে একটা টুলস আছে, নাম কি, স্কেল টুলের কাজটাই আমরা একটু দেখি চলেন। যে এরকমটা আমি একটা শেপ নিয়ে নিলাম, এরপর আমি স্কেল টুলটা নিয়ে আসি, এনে অল্টার ধরে এটাকে এখানে ছেড়ে দেই। একটা কোনো লোগো ডিজাইন করতে চাচ্ছি, ইউনিফর্মে আমি রাখলাম 85% করে, ছোট হবে সে। প্রিভিউ অন অফ করে দেখি, ওকে ঠিক আছে। কপি করি, কন্ট্রোল ডি, তো এরকমটা যদি হয় আমি তখন কি করতে পারি, প্রত্যেকটার আলাদা আলাদাভাবে কালার চেঞ্জ করে দিতে পারি চাইলে। ম্যাম কি করলেন আবার যদি একটু রিপিট করতেন। না আপু আবার একটু দেখান। এই টুলসগুলো কি দেখানো হয়নি আপনাদের? আচ্ছা আমাকে সবার আগে এখান থেকে কে বলবে, আপনাদের মধ্যে সব সময় ক্লাস করেছেন, অ্যাক্টিভ ছিলেন কে? নাহিদ হাসান শুধু একটা ক্লাস করেননি। নাহিদ হাসান কথা বলেন। ম্যাম মো আপু সবথেকে বেশি ক্লাস করছে। মো আপু সবথেকে বেশি না ক্লাস মোটামুটি আমাদের সবাই ছিলেন ম্যাম। খুব মানে যারা হচ্ছে যে জব এখন করতেছেন বাইরে বা ঢাকায় আছেন তাদের ভিতরে হয়তো দুই একজন একটু মিস গেছে, কিন্তু মোটামুটি সবাই ছিলাম আমরা। সবাই ছিলাম। আচ্ছা ওকে মো, আমার কোশ্চেনের অ্যানসার দেন। এইখানে যে টুলস গুলো আছে প্রত্যেকটা টুলস এর কাজ পারেন? হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি পারা যায়, কিন্তু এই যে কালারের এই যে একটা বোতলের মতন ছবি, ওইটা আপনি যে স্কেল দেখালেন ওইটা আসলে ক্লিয়ার না, ওইটা ব্যাপারে একটু যদি দেখাতেন। আচ্ছা আপনাদের হ্যাঁ মানে যেগুলো ইউজ করা হয় মোটামুটি ইউজ করা হয় সেগুলো সম্পর্কে জানা। না আমার যেগুলো কম ইউজেবল, আমার রুলস হচ্ছে আমি ফার্স্টে কি করি, একদম ফার্স্ট ক্লাস আমার হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা দেওয়া, সেকেন্ড ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণার মধ্যে আসে যে এটা কি টুল, সিলেকশন, এটা দিয়ে কি কাজ করা যায়, এটা এখানে কি কি টুলস আছে, এই দুইটা টুলস আছে, দুইটা টুলসের মধ্যে ইম্পর্টেন্ট কোন টুলসগুলা, কি কি কাজ করবেন, লেসো টুল, তারপরে ম্যাজিক টুল, পেন টুল, এই সবগুলো টুলসের কাজ আমরা আগে দেখি, দেখার পরে এরপরে চলেন লোগো ডিজাইন করি। এখন
লোগো ডিজাইন করতে গিয়ে কোন টুলসগুলো ইউজ করে আপনি কাজ করবেন দেখেন, বিজনেস কার্ড দেখেন, টুলসগুলো সব দেখানো হয়েছিল পার্ট বাই পার্ট। ম্যাম আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন সারোয়ার। আমি তো ম্যাম সবগুলা ক্লাসই করছি, আর মো আপু ছিল নাহিদ ভাই, আমরা সবাই মোটামুটি ক্লাস করতাম 28 পেজে। তো আমাদেরকে ফটোশপ আপ টু ডাউন মানে সবগুলো শেখানো হয়েছে ফটোশপে, মানে ফটোশপ ইলাস্ট্রেটর থেকে সবথেকে বেশি শেখানো হয়েছে। আর আমরা ইলাস্ট্রেটরে আসার পর ম্যাডাম আমাদের অবশ্যই যে টুলসগুলো খুবই দরকার সেই টুলসগুলো আমাদের আগে দেখাই দিয়েছে পার্ট বাই পার্ট, কিন্তু ম্যাম কিছু টুল অবশ্যই মিস হয়েছে, দেখাইছে কিন্তু ওরকমই না আর কি, একদম গুরুত্ব দিয়ে দেখেন ওইভাবে দেখে নেই, কিছু টুল মিস হয়েছে কিন্তু সবগুলোই দেখাইছে। তো ওই কি ম্যাম ইলাস্ট্রেটর বা ফটোশপ অনেকদিন না করলে টুলগুলো ভুলে যায়। এই যেমন এখানে পার্সপেক্টিভ গ্রিড টুল, এই টুলটা আমরা কাজ করি নাই। এটা কাজ হচ্ছে কত পাওয়া যাবে না স্টুডেন্ট বুঝতে পেরেছি। আচ্ছা সমস্যা নেই, চলেন আমরা ওই যে আমাদের নতুন একজন আছে শিলামণি, ওরও কাজে লাগবে, চলেন আমরা আস্তে আস্তে। ম্যাম আমাদের তো আমাদের যারা আছে 79 ব্যাচ ওদের এইগুলো কিছু দেখে নাই, ফার্স্টে ওই ভেক্টর দেখাইছে, তো এখন আর কি মানে মাঝ রাস্তায় ছেড়ে দিছে আমাদের কিছু। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা এগুলো কিছুই শিখি নাই। ওকে আমরা তাহলে একটু একটু করে আমাদের মোটামুটি এখনো 2 ঘন্টার মতো সময় আছে, যতটুকু পারা যায় আমরা করি। আপনাদের আজকে কি দেখলাম 28 and 30 পেজ লেটারের ডিজাইন দেখেছি, তাহলে আপনাদের এখন টার্গেট কি থাকবে, মিনিমাম 2টা ডিজাইন করবেন, লেটার হেড অথবা কি বলে এটাকে ফ্লেয়ার, এই যে ডিজাইনগুলো আছে সবগুলো প্র্যাকটিস করে যে কোনো একটা 2টা ডিজাইন করবেন। ওকে সাথে শিলামণি আপনিও ডকুমেন্ট সেটআপ করে 2টা ডিজাইন, পারবো না ইনশাআল্লাহ। কি ম্যাম বুঝি আবার কি বলেন? লেটার হেড ডিজাইন 2টা পারবো? কি ম্যাম ট্রাই করব ইনশাআল্লাহ। সহজ আছে, সিম্পল 2টো ডিজাইন করবেন আমার জন্য। তো সিলেকশন টুল মানে হচ্ছে সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো জিনিসকে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, মানে যেটাকে আমরা বলি রিসাইজ করা, রিসাইজ করতে পারবো। এরপরে আগে হচ্ছে শেপ টুলটা দেখি। শেপ টুলের মধ্যে আমার মনে হয় কারো কোনো প্রবলেম নেই, রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলাইট টুল এই সবই আমাদের জানা আছে, ফটোশপেও দেখে আসছি। বাট ইলাস্ট্রেটরে আপডেট সফটওয়্যারে একটাই সুবিধা যে আপনি একটা শেপ নিলেন, আর সবসময় মনে রাখবেন যে কোনো টুলস দিয়ে কাজ করেন না কেন, আপনার সাপোজ এই টুলস দিয়ে কাজ করছেন, কাজ শেষ সাথে সাথে সিলেকশন টুল, যে কোনো টুলসে কাজ করেন সাথে সাথে সিলেকশন টুল সিলেক্ট করে রাখবেন। ফটোশপে যেটা করি, যে কোনো টুলসে কাজ করা হয়ে গেলে সাথে সাথে মুভ টুলটা সিলেক্ট করে রাখি, যাতে আমার ডিজাইনের কোনো ক্ষতি না হয়, হ্যাম্পার না হয়। তো আমি একটা শেপ নিলাম, সিলেকশন টুল সিলেক্ট করার পর এই যে দ্বিতীয় যে ছিল না, দ্বিতীয় রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এই টুলসটার কাজ আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও করতে পারি, এটা প্রয়োজন নেই। যদি ইলাস্ট্রেটর এই টুলটা এখানে নাও দিত আমাদের কোনো প্রবলেম হতো না, কারণ কি আমরা এই পয়েন্টটাতে গিয়ে টানলেই কি করা যায়, রেক্ট্যাঙ্গেল টুল হয়ে যাচ্ছে। মানে এটা দিয়ে আপনি যে কাজটা করতেন সেম কাজটা কি করতে পারছেন, এই যে এখানে এসে পয়েন্টগুলো টানলেই ওটা রেক্ট্যাঙ্গেল করা যাচ্ছে, যেমনটা আপনি এখানেও করতে পারেন, টানলে কি হচ্ছে গোল হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে কি আছে, ইলাইট টুল পারবো। পলিগন টুলে আসি, পলিগন টুলে এসে আমি যদি লেফট সাইডে একটা ক্লিক করি এরকম একটা প্যানেল আসবে, সবগুলো টুলসের ক্ষেত্রেই প্যানেল আসে। এখানে যত টুলস দেখতে পাচ্ছেন সব টুলসের ক্ষেত্রেই লেফট বাটনে ক্লিক করলে একটা অপশন আসে, 6টা সাইড আছে, ওকেতে করলে 6টা সাইডের কি আসবে, একটা পলিগন। আপনি এখানে সাইড যদি বাড়িয়ে কমিয়ে দেন 9টা দেন, 9টা সাইডের একটা পলিগন। সাপোজ আপনি এখানে 3 দিলেন, ট্রায়াঙ্গেল। ওকে আবার আপনি স্টার মার্ক সিলেক্ট করেন, জাস্ট একটা ক্লিক, 5টা সাইড আছে, ওকেতে প্রেস করেন, এরকম একটা স্টার আসবে, স্টারটাকে একটু ছোট করে দিন, একটা স্টার আসলো। আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে 2টা অপশন দেখা যাচ্ছে, রেডিয়াস 1 রেডিয়াস 2, মানে হচ্ছে রেডিয়াস 1 এ কত হবে, রেডিয়াস 2 তে কত হবে। এখানে 2.491 আছে, আমি
নিচেটা ঠিক থাকুক, উপরেরটা জাস্ট আমি বাড়িয়ে দিলাম, সাপোজ 5 দিয়ে দিলাম। ওকে, দেন দেখেন কি হয়। দ্যাট মিন্স দেখেন এই আগেরটা আর পরেরটা দুইটা কিন্তু সেম। সেম কোথায়? এই যে এই পয়েন্টগুলো আছে, রেডিয়াস 2 সেম আছে, এই রেডিয়াস 2 এর 5টা পয়েন্ট সেম, জাস্ট কি বেড়ে গেছে, এই রেডিয়াস থেকে এতটুকুতে কতটুকু রেডিয়াস হবে। মানে আমি যদি এটার সেন্টার এইখানে ধরি, এইখান থেকে এই ছোটগুলোর রেডিয়াস কত আছে 1, আর এই কেন্দ্র থেকে এই বড়টার রেডিয়াস কত 5 দিয়েছিলাম। আবার আরেকটা শেপ নিয়ে আসি, সেম। এই যে রেডিয়াস মানে কেন্দ্র থেকে এই যে বড় পয়েন্টটা বা এই পয়েন্টটার দূরত্ব কত 5 ইঞ্চি, আর কেন্দ্র থেকে এই ছোট পয়েন্টের দূরত্ব 1.24। আমি এখানে করে দিলাম ধরেন 2, আর এখানে করে দিলাম কত 3, উল্টা করে দিলাম। যদি ওকে দেই তাহলে কি হবে, তখন এই যে দেখেন এটা কমে চলে আসবে। এখান থেকে আমরা বাড়িয়ে কমে কি করতে পারবো, রেডিয়াস দিয়ে বিভিন্ন শেপের রেক্টেঙ্গেল নিতে পারি, স্টার নিতে পারছি। ওকে, আর ফ্লেয়ার টুলটা হচ্ছে বিভিন্ন ধরনের, পিছনে যদি সৌরজগতিক কোনো অপশন দিতে চান তাহলে যেরকম ফ্লেয়ার ডিজাইন দিয়ে, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করা হয়। এটার অনেকগুলো অপশন আছে। এই যে ছোট ছোট বলগুলো বা হাইলাইটগুলো কি হবে, ভিতরের এই পার্ট দিয়ে হাইলাইটের অপশন হচ্ছে এই যে রেস মানে হচ্ছে যে রশ্মিগুলো আসছে সেটা সে কন্ট্রোল করে, সেন্টার থেকে কতগুলো রশ্মি বের হবে, সার্কেল হবে সেটা সে সেট করবে, রিংস কতগুলো থাকবে সেটা সে ডিটেলস এখান থেকে সেট করে দিয়ে আমরা কাজ করতে পারি। আর আপনি যদি এভাবে টানেন এক একটা এক এক সাইজের কি আসবে, রেসগুলো আসতে থাকবে। এখন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। তো সিলেকশন টুলের কাজ কি, এটাকে আপনি কি করতে পারেন, যে কোনো জায়গায় ফার্স্ট কাজ আপনি সিলেক্ট করতে পারবেন, সেকেন্ড কাজ মুভ করতে পারবেন, থার্ড কাজ এটাকে রিসাইজ করতে পারবেন, মানে বড় ছোট। যদি আমি অল্টার শিফট ধরে কর্নারে যাই, আর আরেকটা বিষয়, মিডল পয়েন্ট ধরে কখনোই টানবো না, তাহলে কি হয়ে যাবে, মিডল পয়েন্ট ধরে যদি কোনো ইমেজকে টানাটানি করি ইমেজটার রেজুলেশন নষ্ট হবে, সেটার চেহারা বিনষ্ট হয়ে যাবে। আমরা সবসময় কর্নারে যাব, অল্টার শিফট ধরে টানবো, আর যদি কর্নারে গিয়ে শুধু শিফট ধরি, যেই কর্নারটা ধরে আপনি টানবেন ওইটার বিপরীত যে কর্নার থাকবে সেটা স্টিল থাকবে। সাপোজ আমি এখানে আসলাম, কর্নার ধরে টানছি, তো টানলে কি হবে, এই যে এই পয়েন্টটা স্থির আছে, যেই কর্নার ধরে টানবেন তার বিপরীত পয়েন্ট কি থাকবে, স্থির থাকবে বা স্টিল থাকবে। ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে গ্রুপ সিলেকশন টুলের কাজ কি, সেম অ্যাজ সিলেকশন টুল, জাস্ট সিলেক্ট করবে, মুভ করাবে। আর এটা দিয়ে কি করতে পারবেন না, কোনো কিছুকে আপনি কাজ করতে পারবেন না। বাট ডিরেক্ট সিলেকশন টুলটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আপনি যেমন পয়েন্টগুলোকে আলাদা আলাদা করতে পারবেন, সেম অ্যাজ কোনো পয়েন্টকে ডিলিট করে দিতে পারবেন, আবার যে কোনো পয়েন্টকে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করে ওই পয়েন্টটাকে কি করাতে পারি, আমরা মুভ করাতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই পয়েন্টটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর প্রপার্টিজে চলে যাই, যাওয়ার পরে যে কনভার্ট নামে একটা অপশন আসে, এইটা হচ্ছে কোন আকারে আছে, আর এই পয়েন্টটাতে ক্লিক করলে রাউন্ড হয়ে যাচ্ছে। এই জিনিসটা আর একটু মজা লাগবে, আমি ডিলিট করে দিই এই পার্টটাকে, একটা সার্কেল নিয়ে আসি, এটা দিয়ে দেখালে বেশি সহজ হয়, বোঝা যায়। যে আমি একটা সার্কেল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই পয়েন্টটাতে আসি, এই পয়েন্টটাকে জাস্ট লেফট বাটনে ক্লিক করে একটা ক্লিক করব, যদি আমি এখানে ক্লিক করি এটা দেখেন চোখা হয়ে গেল। তো আপনি এটাকে কি করতে পারেন, ধরে টেনে একটা পাতার মতো কনভার্ট করতে পারেন।
আবার এই পয়েন্টটাতে যদি ক্লিক করি, কর্নারটাতে সিলেক্ট করি, এটা কি হয়ে যাবে, কর্নার হয়ে গেল। এটা আবার আরেকটা শেপ। আবার এই পয়েন্টটাতে সিলেক্ট করি, এই কোণায় ক্লিক করি, দেখেন আরেকটা পয়েন্ট। এটাতে সিলেক্ট করি, আরেকটা পয়েন্ট হয়ে যাবে। ছিল সার্কেল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারলাম, একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করলাম। আবার আমি এই পয়েন্টটা সিলেক্ট করে যদি রাউন্ড করে দিই, হয়ে যাবে রাউন্ড। পয়েন্টটাকে সিলেক্ট করেন, রাউন্ডে কনভার্ট করেন, রাউন্ড হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস এভাবে আমরা কি করতে পারি, আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। আবার আমরা এই পয়েন্টগুলোকে কি করতে পারবো, মুভ করাতে পারবো হ্যান্ডেলগুলো দিয়ে। যে পেন টুলের কাজ, যারা যত ভালো পেন টুলের কাজ পারি, যেগুলোকে আমরা শেপে, বিভিন্ন ধরনের শেপে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। আর ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, এটা আসলে ফটোশপের মতো না। ফটোশপে ল্যাসো টুল কি ছিল, সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারতেন, সিলেকশন করতে পারতেন। ম্যাজিক ওয়ান টুল দিয়েও কি করা যেত, সিলেকশন করা যেত। বাট এখানে আর ওই কাজটা করা যাচ্ছে না। এখানে কি কাজ হবে, ম্যাজিক ওয়ান টুল একদম সিলেকশন টুলের মতো কাজ করে। আর এক মিনিট, পিসি মনে হয় রিস্টার্ট হচ্ছে। আর ল্যাসো টুল দিয়ে কি করা যায়, নির্দিষ্ট কোনো, সাপোজ আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি কি করতে পারবো, জাস্ট সিলেক্ট করতে পারবো, কোনো মুভ করাতে পারবো না, এখানে কাজও হচ্ছে না। আর ডিরেক্ট ল্যাসো টুল দিয়ে আমি এইটাকে ড্র্যাগ করে, যে এই পয়েন্টটাকে শুধু সিলেক্ট করতে চাই, অথবা এই দুইটা পয়েন্টকে একসাথে সিলেক্ট করতে চাই, অথবা এই তিনটা পয়েন্টকে, ওরা শুধু অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে। এই তিনটা পয়েন্ট দেখেন একদম ব্লু কালার হয়ে আছে, তিনটা পয়েন্টকে নিয়ে কাজ করতে চাই। তো আমি জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মুভ করাতে পারবো। অথবা আমি লেসার টুল দিয়ে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম, এইভাবে ড্র্যাগ করে, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করব, তখন এটাকে এভাবে মুভ করাতে পারবো, যা ডিরেক্ট এবং সিলেকশন টুলের মতো কাজ করে। পেন টুল, কার্ভেচার টুল, আশা করি এখানে কারো কোনো প্রবলেম হবে না। পেন টুলের কাজ ফটোশপে দেখে আসছেন, জাস্ট একটাই ডিফারেন্স কি, অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেলগুলো আসে, সেই হ্যান্ডেলগুলোকে ডিলিট করার জন্য এখন আর অল্টার প্রেস করে ধরতে হবে না। শিলামণি, পেন টুলের কাজ পারি? ম্যাম ফটোশপের পেইন্ট টুলের কাজ পারি। সেম অ্যাজ ইলাস্ট্রেটর পেন টুল, কোনো ডিফারেন্স নেই। পেন টুল দিয়ে আপনি যে কোনো কিছুকে ক্রিয়েট করেন, বাট এখানে একটা জিনিস করতে হবে, ফিল আর কি আছে, স্ট্রোক আছে। ফিল কালারটাকে আমরা একটু অফ করে রাখি, এরপরে আপনি হচ্ছে ডিজাইন করেন, ডিজাইন করে কাজ করেন, কোনো প্রবলেম হবে না। যে আপনি কোনো একটা কিছু ডিজাইন করলেন, সব সেম থাকবে। আর ফটোশপে কি হতো, এই যে অ্যাঙ্কর পয়েন্টে এসে এই হ্যান্ডেলটাকে কাটার জন্য আপনাকে কি করতে হতো, অল্টারে ধরে এখানে ক্লিক করতে, হ্যাঁ এখানে ক্লিক করতে হতো। বাট এখানে সেটা করতে হবে না, এখানে জাস্ট আপনি এসে ক্লিক করবেন, অল্টার চাপার আর প্রয়োজন নেই। ক্লিক করলে কি হয়ে যাবে, হ্যান্ডেলটা চলে যাবে, পরবর্তী স্টেপ আপনি দিতে পারবেন। আর স্ট্রোক দিয়ে আমরা একটা ডিজাইন করব, সেটার আবার আমরা কি দিতে পারি, অন্যান্য কালার অ্যাপ্লাই করতে পারি। ফটোশপে যেমন ছিল কি, সিলেকশন করা যেত, মানে আপনি কোনো কিছুকে পেন টুল দিয়ে কাটার পর কন্ট্রোল এন্টার দিলে কি হয়ে যেত, সিলেকশন হয়ে যেত না। ইলাস্ট্রেটরে সেটা নেই, কারণ ইলাস্ট্রেটর কোনো রাস্টার গ্রাফিক কাজ করে না, সে সব শেপ মোডে কাজ করে। ইলাস্ট্রেটরে পাথের কোনো কাজ নেই, অবশ্যই শেপ মোডে কাজ করে। আমি এই ডিজাইনটা করলাম, তারপরে পেন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মানে এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, চাইলে আরো এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট কি করতে পারি, অ্যাড করতে পারি। যে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, এখানে প্রয়োজন, ওকে অ্যাড করেন, নো প্রবলেম। আবার চাইলে আমরা ডিলিট করতে পারি, যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে এসে ডিলিট করে দেন,
এখানে এসে ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে। যেটাতে ক্লিক করবেন অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাচ্ছে। কনভার্ট করতে চাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্টে এসে সিলেক্ট করেন। এটাকে কি করতে পারবেন, যে কোনোটার হ্যান্ডেল নেই, জাস্ট ক্লিক করে মাউসে ড্র্যাগ করে টানবেন, ক্লিক করে ধরবেন, মাউসের লেফট বাটন চেপে ধরবেন, টানেন, হ্যান্ডেল এসে পড়বে। এই হ্যান্ডেলগুলোকে আপনি কি করতে পারেন, এই যে মুভ করাতে পারেন, এটাকে সরাতে পারেন, দূরে সরাতে পারেন। হ্যান্ডেলগুলোকে দিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। আর এই যে কার্ভেচার টুল, কার্ভেচার টুল দিয়ে আপনি যে কোনো পার্টকে ক্লিক করে রাউন্ড করতে পারবেন। একটু রাউন্ড করে দিলে, অথবা এটাকে মুভ করাতে চান, মুভ করে এখানে নিতে চান, রাউন্ড করতে চান, যে এই পয়েন্টটাকে আপনি কি করতে চান, মুভ করাতে চান এবং একটু রাউন্ড করতে চান। প্রত্যেকটা পার্টকে আপনি তখন আলাদা করতে পারবেন এবং ধীরে ধীরে সেটাকে রাউন্ড করে কাজও করতে পারবেন। টাইপ টুলটা কি? টাইপ টুলের মধ্যে টোটাল 6টা টাইপ টুল আছে। কি কি? টাইপ টুল, এরিয়া টাইপ টুল, পাথের উপরে টাইপ করে, ভার্টিক্যালি টাইপ করে, ভার্টিক্যালি এরিয়া টাইপ, অনেকগুলো। এই যে নিচে টাচ টাইপ টুল, এটা হচ্ছে এক্সট্রা। এই টুলটা আগে ছিল না, এখন হচ্ছে আপডেট সফটওয়্যারগুলোতে এই টুলসটা আসছে। এটা দিয়ে টাইপোগ্রাফির জন্য সুবিধা হয়। কিভাবে আসেন একটা একটা করে দেখি। টাইপ টুল, টাইপ টুল দিয়ে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, লিখে যান। সাপোজ আমি আরেকটা টাইপ টুল নিয়ে আসি, কপি করে ডিলিট করে দিই। আমি টাইপ টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এখন আমি লেখা শুরু করলাম, গট 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 করে লিখছি, লিখেই যাচ্ছি লিখেই যাচ্ছি। এখন এই লেখাটা আসার পর দেখেন, এই যে আমি লিখেই যাচ্ছি কত বড় হয়ে গিয়েছে। যদি ইন্টারে প্রেস না করি এখানে আর কোনো কিছু কি করবে না, শো করবে না। তো এই টাইপটাকে তখন আমার কি করতে হয়, যে লেখার পর এখানে এসে ইন্টারে প্রেস করতে হবে, এখানে এসে ব্রেক দিতে হবে, ইন্টার। যদি আপনি ইন্টারে না দেন এটা ব্রেক হবে না। এই টাইপ টুলটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যানেল, অথবা চাইলে এখানে নিয়ে আসতে পারি ক্যারেক্টার প্যানেল। এখানে এসে বিভিন্ন ফন্ট পাবো, আপনি আপনার পছন্দ মতো ফন্ট কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোন ফন্টটা দিতে চাচ্ছেন দেন, এখান থেকে সেটা চেঞ্জ করে দিলেন। ফন্টের কোনো স্টাইল থাকলে এখান থেকে স্টাইল চেঞ্জ করব। কত পিটি দিতে চান, এখানে ডেমো কিছু পিটি দেওয়া আছে, দিতে পারেন, অথবা এখানে সরাসরি লিখে দিতে পারবেন, অথবা এখানে ক্লিক করে মাউসের স্ক্রলটা উপরের দিকে ঘোরালে পিটিগুলো বড় হবে, আর নিচের দিকে ঘোরালে কি হবে, ফন্টটা ছোট হতে থাকবে। আর আরেকটা কথা বলবো, যদি প্রয়োজন না হয় এই পার্টটাতে হাত দিবেন না, এই যে দুইটা এ বড় বড়, এই পার্টটাতে হাত দেব না। কারণ কি, ওরা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট মিডলে স্পেস সিলেক্ট করে নেয়। এটা সমানুপাতিক হারে তারা কি করে, স্পেসটাকে কাউন্ট ডাউন করে। বাট এখানে আমি চাইলে ম্যানুয়ালি সেট করে দিতে পারি, প্রয়োজন না হলে ম্যানুয়ালি সেট করব না। এইটা অটো থাকবে, এটা 0 থাকবে। এখানে এসে যদি আপনার টেক্সটগুলোকে লম্বালম্বি করতে হয়, এখান থেকে আমরা বাড়াতে পারি। সাপোজ 100 আছে, 150 করে দিলে টেক্সটগুলো লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে গেল। টেক্সটগুলো কি হবে, লম্বালম্বি হবে। আর যদি আপনি এই যে পাশাপাশি যেটা এখানে আসেন, টেক্সটগুলোকে বাড়িয়ে দেন, যেমন 200 করে দিলাম, তখন কি হবে, এটা হরিজন্টালি এই যে লম্বালম্বি হবে। এটা কি বলেছে, যে কোন পিটির
বুঝি নাই। কালার কিভাবে চেঞ্জ করবেন ম্যাম? টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করলাম? আচ্ছা, জি জি টেক্সটের কালার চেঞ্জ করেছি, যে এখান থেকে ফিল কালার দিয়ে ফিল কালারে চলে যাই, ডাবল ক্লিক করব এই কালারটার, এই বক্সটার উপরে এসে ডাবল ক্লিক, এরকম কালার পিকার অপশন আসবে। এই যে লম্বালম্বি ভাবে কালারগুলো দেখা যায়, এগুলোকে আমরা বলি কালার সোয়াচ বা কালার। প্রত্যেকটা আলাদা আলাদা কালার এখানে আসে, আর এই প্রত্যেকটা কালারের সাদা থেকে কালো পর্যন্ত যতগুলো কালার কম্বিনেশন হয় সব এখানে আছে। যে কালার কোড ইউজ করে করতে পারে, অথবা এখান থেকে কম্বিনেশন চুজ করতে পারে। আপনি এখান থেকে কালারের পার্টগুলো নিয়ে নেবেন, যে কোন কালারটা আপনার প্রয়োজন, পার্ট নিয়ে কোন কম্বিনেশনটা আপনার দরকার সেই কম্বিনেশন অনুযায়ী কাজ করবেন। এটা কি করেছে, হোয়াইট সাদা থেকে ব্ল্যাকের মধ্যে আসতে যতগুলো কালার কম্বিনেশন হয় সব আপনি এখানে পাবেন। এটা একটা অপশন। আরেকটা অপশন আছে, ওই যে কিছুক্ষণ আগে সার্ভার করলো না সোয়াচ অপশনে যাবেন, ডেমো কিছু কালার দেওয়া আছে, অথবা যদি কোনো সোয়াচ অ্যাড করা থাকে এখান থেকেও কালার আমরা পিক করতে পারি। আবার আরেকটা অপশন আছে উইন্ডো থেকে এই যে কালার ক্লিক করলে কালারের প্যালেট আসবে। এখান থেকে আপনি চাইলে চুজ করে নিতে পারেন কোন কালারটা নেবেন। আবার যদি কালারের CMYK এর মোড জানা থাকে, অথবা এই ড্রপ ডাউনে ক্লিক করে কোন কালার প্যালেট চাচ্ছেন, রেড গ্রিন ব্লু মানে RGB নাকি CMYK, চেঞ্জ করে নিয়ে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। ওহ, চাপা ব্যথা হয়ে গেছে পক পক করতে করতে। আমি কোয়াইট করে দিই। ওকে, ক্যারেক্টার প্যালেটে চলে আসি। ফার্স্টেরটা টি, এটা দিলে সব বড় হাতের অক্ষরে হবে। এত ভালো টেক্সট থাকলে তো আসলে বোঝা যাবে। এই প্রথমটা হচ্ছে যে আপনি যদি ছোট হাতেরও লিখেন সবাইকে কি করে দিবে, বড় হাতের অক্ষরে কনভার্ট করে দিবে। আর পরেরটা বলছে সব বড় হাতের অক্ষরে হবে, কিন্তু ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট লেটারটা বড় হাতের, মানে পয়েন্টের পরে কি বলে ফুল স্টপের পরে, আর বাকিগুলো সাইজে একটু ছোট হবে। সবাই ক্যাপিটাল লেটার, বাট ফার্স্টেরটা কি থাকছে একটু সাইজে বড়, পরেরগুলো ছোট। এর পরেরটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, ছোটবেলায় সূত্রগুলো পড়ে আসছিলাম। ম্যাম এগুলো তো পড়ি, পড়ে নিয়ে এগুলো পড়ি ম্যাম, আমি তো পড়ছিলাম ছোটবেলায়। কে আপনি, কে এসে না ম্যাম এগুলো পড়তে হইতো ম্যাম। বলে মাইন্ড জেনে কি করছে তাহলে? না ম্যাম এখন বাচ্চাদের পড়াতে হয় না, এগুলো পড়ি আর কি। আগে আপনি পড়েননি, এখন পড়েন। না ম্যাম ওদেরকে পড়ানোর সময় আমাকে পড়তে হয় না। তাই ভালো। আচ্ছা, ছোটবেলায় আমরা 9 10 কি করেছিলাম, এরকম টাইপের লিখে আসছিলাম এ হ্যাঁ, আবার আরেকটা যদি দেই, তো এটাকে দেখতে এখন ভালো লাগছে? সূত্র কি ঠিক আছে আমারটা? ম্যাম সূত্রটা থাকলে স্কয়ার গুলো তো ম্যাম আরো একটু উপরে হলে ভালো হতো। হ্যাঁ, এটা একটা অসামঞ্জস্য চলে আসছে। তো আমরা এই উদাহরণটা কেন দিই, বোঝার সুবিধার জন্য। সাপোজ আপনি এমন কিছু লিখছেন যে লেখার মধ্যে টেক্সটটা একটু ছোট হয়ে আসবে, যে কোনো লেখার পরে দেখবেন ছোট্ট করে একটা আর লেখা আছে উপরে বা নিচে,
হিন্টস দেওয়া থাকে, যেমন উইকিপিডিয়াতে যখন দেখি ছোট করে একটা লেখা নিচে থাকে। তাহলে এখন এই কাজটা কিভাবে করা যায়? টাইপ টুলটা সিলেক্ট করব, এই দুইটা কি হবে, এই টু থাকবে কোথায়, উপরে পাওয়ার হিসেবে। টুটাকে সিলেক্ট করি, এই যে পাওয়ার, এই টুটাকে কি করব, সিলেক্ট করব, পাওয়ার হিসেবে দেব, এই টুটাকে সিলেক্ট করব, পাওয়ার হিসেবে উপরে দেব। ক্লিয়ার? আবার লগ এ কোথায় থাকে, নিচের দিকে থাকে, মানে এই যে নিচের এটা পার্ট। ধরেন আপনাকে কেউ এরকম একটা কোশ্চেন বানাতে দিল যে ইলাস্ট্রেটরে বানাতে হবে, তো আপনি এই পয়েন্টটা কোথায় পাবেন, পয়েন্টগুলো কোথায় করব, এই জন্য এটা দিয়ে দাও যে এটা আসবে নিচে, নিচে আসবে। ক্লিয়ার? আর এটা হচ্ছে আন্ডারলাইন হবে নিচের দিকে, সবার নিচে আন্ডারলাইন, আর এটা হচ্ছে মিডলে একদম সবার কাটা থাকবে। আশা করি এখানে প্রবলেম হবে না। তো দ্বিতীয় যেই পার্টটা বলেছে এরিয়া টাইপ টুল, ও কি বলছে, আমি টাইপ করব, অবশ্যই লিখবো, বাট আমাকে একটা এরিয়া দেখাতে হবে, আমি ওই এরিয়ার মধ্যেই লিখবো। এই যে কিছুক্ষণ আগে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল, আমি লিখে একটা কিছু কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পর যখন পেস্ট করেছি একদম লিখেই যাচ্ছে, কোনো এন্টার না দিলে প্রবলেমটাও ফেস করছি। এই এরিয়া টাইপ টুলটা শুধুমাত্র আপনি একটা নির্দিষ্ট কোনো এরিয়া দেখাবেন, সেই এরিয়ার ভিতরে হচ্ছে ও কি করে লিখে। এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করবেন, এই যে থাম্বনেইল, সরি কি বলি, বেজ লাইন দেখা যাচ্ছে, এই বেজ লাইনের উপরে এসে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করবেন, ও কি করবে, লেখা শুরু করবে। কন্ট্রোল ভি পেস্ট করে দেন, এ তখন জাস্ট এই যে লাইনটা আছে বেজ লাইনের ভিতরেই থাকবে, বেজ লাইনের বাহিরে যাবে না, বা এরিয়ার বাহিরে যাবে না, এরিয়ার ভিতরেই সে কি করবে, লিখবে। তো এই কাজটা এরিয়া টাইপ টুলটা যদি নাও থাকতো আমাদের প্রবলেম হতো না। কেন হতো না? টাইপ টুল দিয়েই আমরা কাজটা করতে পারি। টাইপ টুলটা সিলেক্ট করে আমি জাস্ট মাউসের লেফট বাটনে চেপে ধরবো, এখানে এসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করব যে আমি এতটুকু জায়গায় লেখাটা সেট করতে চাই। অটোমেটিক্যালি কন্ট্রোল ভি যখন দিবেন লেখাগুলো চলে আসবে এখানে, তখন এই যে এরিয়ার মতোই যে এই পয়েন্টটার ভিতরেই থাকবে, বাইরে থাকবে না। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি হলো, সেম হলো না? সেম হলো, প্রবলেম তো আছে। আমি যে বললাম যে এরিয়া টাইপ টুলটা না দিলেও হতো, কোনো প্রবলেম হতো না, আসলে প্রবলেম হতো। কখন? এই যে এখন ধরেন আপনাকে এমন একটা শেপ বললো যে আমার এইটার ভিতরে লেখা থাকতে হবে, এখন আপনি কি করবেন? এখন তো আপনার এরিয়া টাইপ টুল প্রয়োজন, যদি এটা না থাকতো তখনই তো প্রবলেম ফেস করতে হতো। তখন আপনি টাইপ টুল দিয়েও কি করতে পারতেন, জাস্ট এসে এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ভি লেখা শুরু করবেন, লিখবেন, যেটা আপনি এরিয়া টাইপ টুল দিয়ে করতে পারেন। ভয় পেয়েছিলেন? মজা করলাম। আচ্ছা মজা করলাম। আমরা তো তাহলে বিভিন্ন ধরনের ছবির মধ্যে এইভাবে সিলেক্ট করে দেওয়া যাবে, তাই না? অবশ্যই আমরা টেক্সট র‍্যাপ করি, টেক্সট র‍্যাপের মধ্যে কাজ করি। সাপোজ আপনি পেন টুল দিয়ে এমন একটা শেপ আর্ট করলেন, যেমন আমি সিম্পল একটা মাছের শেপ আর্ট করি, ধরেন এটা আমার মাছ, নতুন মাছ আবিষ্কার করেছি আমি। এরকম মাছ আছে? ধরেন এরকম কিছু একটা শেপ ক্রিয়েট করলেন,
আপনি চাইলে টাইপ টুল নিয়ে এসে বাস এখানে লেখা শুরু করলেন। তখন এই টেক্সটগুলো এখানে কি থাকবে, এভাবে থাকবে। ওকে, যে শেপের মতো, তখন এটা বোঝা যাবে যে হ্যাঁ এই শেপের ভিতর দিয়ে লেখাগুলো চলে আসছে। সো এরিয়া টাইপ টুলটা যদি নাও থাকতো কোনো প্রবলেম হতো না, আমরা টাইপ টুল দিয়ে সে কি করতে পারে, এরিয়া টাইপের মতো কাজ করতে পারে। বাট টাইপ অন এ পাথ টুল ইটস ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই প্রয়োজন। এটা হচ্ছে আপনি যে কোনো একটা শেপই দেখিয়ে দেন না কেন, যে একটা শেপ ধরেন ক্রিয়েট করলেন, এই শেপটাতে আপনি টাইপ অন এ পাথ টুল দিয়ে কি করবেন, কিছু একটা লিখবেন, এই পথের উপরে যাবেন, অবশ্যই বেজলাইন থাকতে হবে, বেজলাইনের উপরে গিয়ে ক্লিক করেন, এরপরে হচ্ছে আপনি লিখেন, বেজলাইন জুড়ে হচ্ছে লেখাটা আসবে, যেমন LEDP 2020। আমি এরকম একটা কিছু লিখলাম, ক্যারেক্টার নিয়ে আসি, পিটিটাকে বড় করে দিই, ওকে, কালারটাকে চেঞ্জ করে দিই। বলেন তো ফটোশপ ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার কি, মানে ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার কোনটা? হোয়াইট, হ্যাঁ, সাদা। ব্ল্যাক, ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক। যে টেক্সট নিচ্ছেন বা যে কাজগুলো করছেন সব ব্ল্যাক কালার আসে, পরে আমাদেরকে কালার চেঞ্জ করতে হয়। এই যে দেখেন এরিয়া টাইপ টুল হওয়াতে কি হচ্ছে, এই যে আমি এই জিনিসটা করতে পেরেছি। অনেক লোগো ডিজাইন আছে না চারপাশে, যেমন স্কুলের লোগোগুলো, এমব্লেম লোগো যেগুলো থাকে, চারপাশে টেক্সটগুলো রাউন্ড হয়ে আসে, তখন এই কাজটা করতে হয়। এটা এই যে দুইটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি লাইনের মতো, এই যে লাইন, এই লাইনগুলোকে কি করা যায়, মুভ করা যায়, মুভ করে আপনি টেক্সটটাকে কি করতে পারেন, ঘোরাতে পারেন। এটা বাহিরের দিকে আছে, যদি বাহিরের দিকে ঘোরান তাহলে বাইরে থাকবে, আর ভিতরের দিকে আসলে তখন কি হবে, সে ভিতরের দিকে ঘোরাতে পারবেন। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কাজ করতে পারে। এই যে এখন ভিতরের দিকে আছে, আমি পয়েন্টটাকে যদি এভাবে আলাদা করে বাইরের দিকে ঘোরাই, সে বাইরের দিকে ঘুরছে, বাড়িয়ে দিই বেড়ে যাচ্ছে। আবার এই পয়েন্টটাকে ধরে কাজ করি ভিতরের দিকে, যদি আমি এভাবে বাইরের দিকে নেই, বাইরের দিকে আছে। এটাকে আমরা আবার এডিট করতে পারি, টাইপ, টাইপ থেকে টাইপ অন এ পাথ, এখানে এসে এই যে টাইপ অন এ পাথ অপশন, এখানে যদি আসি এটার একটা প্যানেল আসবে, রিভিউটা অন করি, রেইনবো আকারে আছে নাকি স্কিউ হবে, নাকি আপনার 3D রিবনের মতো কাজ করবে, নাকি স্টেয়ারের মতো মানে সিঁড়ির মতো ধাপে ধাপে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমরা করতে পারবো। রেইনবোটা রাখি। ফ্লিপ মানে কি, বাইরের দিকে আছে ভিতরে আনতে চান, নাকি ভিতরে আছে বাইরের দিকে নিতে চান, বেজ লাইনে থাকবে অ্যাসেন্ডার হবে, নাকি বেজ লাইন থেকে একটু ভিতরের দিকে হবে, নাকি বাহিরের দিকে হবে, নাকি সেন্টারে থাকবে, সবকিছু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আমি বেজ লাইন করে দিলাম। স্পেসিং, কত স্পেস দিতে চান, যত স্পেস দিবেন তত লেখাগুলোর স্পেস মাইনাস থাকলে কাছাকাছি আসবে, আর প্লাসের দিকে দিলে একটা আরেকটার চেয়ে কি হবে, দূরে যেতে থাকবে। অটো দিয়ে রাখি, প্রিভিউ অন অফ করে দেখতে পারি। ঠিক আছে, এটা একটু মুভ করে যদি এখানে আনি, আবার যদি আরেকটা মুভ করে নিয়ে যাই,
পয়েন্টটাকে ধরি, ভিতরের দিকে নিয়ে আসি। ওকে, দুজনকে দেখি এবার। এটা হচ্ছে বেজ লাইনটার বাইরের দিকে, এটা হচ্ছে বেজ লাইনের ভিতরের দিকে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। তো এটা তো শুধু বেজ লাইন দেখালাম। সাপোজ আমি এখান থেকে স্পাইরাল টুলটা আছে, স্পাইরাল টুলটা নিলাম, যে একটা এরকম স্পাইরাল দিলাম, দেওয়ার পর টাইপ অনে পাথ টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে লেখা শুরু করব। অটোমেটিক্যালি কি হবে, লেখাগুলো এই যে ঘুরে ঘুরে আসবে। আপনার যদি কোনো লেখা থাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, যে লেখাগুলো আছে এখানে কি হবে, সেট হতে থাকবে। এটাও হতে পারে, অথবা এমন যদি হয় আপনি নিজে কোনো শেপ ক্রিয়েট করেছেন, যে আমি কোনো একটা শেপ ক্রিয়েট করলাম, এরকম একটা কোনো শেপ ক্রিয়েট করলাম। এখন আমি টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে লেখাটাকে পেস্ট করে দেব। তখন সে ওই পথের উপর দিয়ে দিয়ে কি করে যাবে, লিখে যাবে। যেমন আমাদেরকে একটা কাজ করতে দিয়েছিল যে বাংলাদেশের ম্যাপ আর্ট করেন, বাংলাদেশের ম্যাপ আর্ট করবেন, বাংলাদেশের ম্যাপ আর্ট করে টাইপ টুল দিয়ে আপনি লিখবেন। তখন আমরা এই যেরকম বাংলাদেশের ম্যাপ আর্ট করেছিলাম, গুগল থেকে নিয়ে বাংলাদেশের ম্যাপ আর্ট করে ধরেন এটাই বাংলাদেশের ম্যাপ। টাইপ টুল সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম টেক্সটগুলো। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম লাঞ্চ করি নাই তো, যদি লাঞ্চ আর নামাজের জন্য ব্রেকটা দিতেন ভালো হইতো। ব্রেক দিচ্ছি, আমিও দেবো, আমারও মাথা ব্যথা করছে, নামাজ পড়তে হবে অবশ্যই। তো এই টাইপ টুল আমার ক্ষুধা লাগছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ব্রেক। তো আমরা এই টাইপ টুলটা দিয়ে তখন কি করতে পারি, এই যেভাবে যে কোনো শেপে আমরা আর্ট করি না কেন কাজ করতে পারবো। আর ভার্টিক্যাল টাইপ টুল সেম এজ টাইপ টুলের মতো, বাট এটা ভার্টিক্যালি লিখবে, মানে লম্বা লম্বি ভাবে লিখবে। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এরিয়া টাইপের মতোই কাজ করে, বাট আপনি যে এরিয়া দেখিয়ে দিবেন সেই এরিয়াটার ভিতরে সে ভার্টিক্যালি মানে এরকম লম্বা লম্বি ভাবে লিখে যাবে। টাইপ অনে পাথ টুল সেম এটার মতোই কাজ করবে, কিন্তু এখানে লেখাগুলো কি আছে প্রত্যেকটা এই যে এইভাবে পড়া যাচ্ছে, আর ওইখানে হচ্ছে একটার পর একটা লম্বা লম্বি ভাবে অ্যাড হতে থাকবে। বিরতির পরে এসে আমরা টাচ টাইপ টুলটা দেখবো, এটা আসলে ইম্পর্টেন্ট। এগুলো পারা যাবে, একটা পারলে এইটা পারলে পরবর্তীগুলো একা একাই পারা যায়। টাচ টাইপটা কিভাবে কাজ করে সেটা দেখবো। ব্রেক হচ্ছে 10 মিনিট, 10 মিনিট পরে ফিরে আসবো। ম্যাম আরেকটু দেন, খেয়ে আসি একবারে। জি ম্যাম, অনেক ঠিক না পাতলা ভাবে একটু কেসে চিকনা পাতলা কেসে। ঠিক আছে, বেশি না, 15 মিনিট, আমরা 5টা 5-এর মধ্যে সবাই ব্যাক করব। ঠিক আছে, একটু রেস্টও নিয়ে আসে। এটা প্র্যাকটিস করতে চাই, যে মানে যে ওয়েবসাইটের যে ল্যান্ডিং ডিজাইনটা, যে ল্যান্ডিং পেজ ডিজাইনটা,
তো এই ডিজাইনটা সাধারণত কিসে করলে ভালো হয়, ফটোশপে না ইলাস্ট্রেটরে? ফটোশপে। ওয়েবসাইট Photoshop এ রিলেটেড না? কাজ আপনাকে অবশ্যই আচ্ছা। ফটোশপে করতে হবে। ইলাস্ট্রেট বলে আছে ফটোশপ হচ্ছে আপনার ডিজিটাল মিডিয়ার কাজ যত সব ফটোশপে হবে, জি ম্যাম। আর প্রিন্ট মিডিয়ার যত কাজ সব আমরা ইলাস্ট্রেটরে করি। তবে ইলাস্ট্রেটরে ডিজিটাল মিডিয়ার কিছু কিছু কাজ করা যায়। সাপোজ আপনি একটা ইলাস্ট্রেশন করবেন বা আপনার ওই যে ভেক্টর ফাইল করবেন, সেটা তো আমরা ফটোশপে করতে পারবো না বা ওইরকম পারফেক্ট জি, জি, আসবে ম্যাম। না, সেটা আমরা তখন ইলাস্ট্রেটরে করি। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা চলেন কাজ। মৌকি আসছেন? আচ্ছা আমরা এখানে ছোট্ট একটা কাজ করে আসি। মামুন, মামুন স্যার আছেন? জি ম্যাম। চলেন আপনার ওই যে একটা কি যেন প্রবলেম ছিল না, ওটা সলভ করি আমরা। মনে আছে? জি ওই যে আমার তো দুইটা প্রবলেম, একটা হলো যে অনেকগুলা শেপের মধ্যে শেপ থাকে সেটা কিভাবে আগে পিছিয়ে করা যায়, আরেকটা right? ছিল আর আরেকটা ছিল ওই যে স্পিড পিরিয়ড ওটা। যেমন আপনি ফার্স্টে এরকম একটা শেপ নিলেন, পরে আবার আরেকটা শেপ নিলেন এরকম, এটার কালারটা ধরেন দিলাম, স্ক্রিনে দেখা যায় না ম্যাম আপনার। ম্যাম শেয়ার দেন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ওকে শিলামণি, শিলামণি জি ওকে। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আমি আছি ম্যাম, যাই নেই। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে আমি এরকম একটা শেপ নিলাম, এরপরে ধরেন কোনো কারণে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, যে এই শেপটা ক্রিয়েট করলাম, অথবা অন্য আরেকটা শেপও হতে পারে। আমি জাস্ট কালারগুলো একটু হালকা করে চেঞ্জ দিই। পরে ধরেন আপনি আরেকটা শেপ নিলেন, এইটা ইয়েলো কালার, ধরেন আরেকটা শেপ নিলেন এরকম একটা। এখন আমি চাচ্ছিলাম কি যে এই শেপগুলো যে আছে এটা সবার পিছনে থাকুক, যেহেতু ও সবার বড়, সবার পিছনে থাকুক। তাহলে আপনি ওকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তখন কি হচ্ছে, সবার পিছনে চলে গেল। আমি আসলে এরকমটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে ব্ল্যাক কালারটা সবার উপরে চলে আসুক। তাহলে আপনাকে আমি একবারই কিভাবে নিয়ে আসতে পারি? একবারেই তো আসলে নিয়ে আসা যাবে না, একবারে আনতে গেলে একটু কাজ করতে হবে। আপনি শিফট ধরে এই দুজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। শিফট ধরে রেডটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তখন অটোমেটিক্যালি ব্ল্যাকটা উপরে চলে আসবে। আর আরেকটা করা যায় যে এত কিছু না করে আপনি এই তিনজনকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, অটোমেটিক্যালি ব্ল্যাকটা চলে আসবে। অথবা আপনি এই কন্ট্রোল জেড ব্যাকে দিলেন, কন্ট্রোল ওয়াই, কি দিলাম, কন্ট্রোল ওয়াই, মানে জাস্ট লাইনগুলো দেখা যাচ্ছে, আউটলাইন দেখা যাচ্ছে। এখন আপনি কাকে উপরে আনতে চান, কাকে নিচে নিতে চান। এই ব্ল্যাকটাকে সবার উপরে আনতে চান, তাই না? অথবা আপনি এই শেপটাকে কি করতে চান, সবার নিচে নিতে চান, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, একদম সেন্ড টু ব্যাক করে দেন, সবার পিছনে চলে গেল। এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে নিয়ে আসলেন। এই শেপটা শিফট ধরে এই শেপটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এই দুটো সবার উপরে আসছে। আবার শিফট ধরে এটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেন, দেখেন অটোমেটিক্যালি সবাই চলে আসছে। এটা তো একটা একটা করে করলাম। ধরেন আপনার সব কাজ ঠিক আছে, কিন্তু এই ব্ল্যাকটাই শুধু কি আছে, নিচে আছে, একদম সবার পিছনে। মানে আপনার সব কাজ কমপ্লিট, কিন্তু এই ব্ল্যাকটা এই যে সিলেক্ট করলে দেখা যায় যে ব্ল্যাকটা নিচে রয়ে গেল। এখন আমি ব্ল্যাকটাকে কিভাবে সিলেক্ট করব, কোনোভাবেই করতে পারছি না। সব ঠিক আছে, আমার সব কাজ ওকে।
ওই সময়টা আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন নিয়ে আসবো, জাস্ট ব্ল্যাকটাকে ধরবো, ধরে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে কন্ট্রোল ওয়াই দিবেন, দেখবেন কাজ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিলামণি বুঝতে পেরেছি? জি ম্যাম। যদি এরকম কোনো কিছু থাকে যে আপনার কোনো কিছু হাইড হয়ে গিয়েছে বা শেপগুলোকে ঠিকঠাক করতে হবে, তখন আমরা আউটলাইন অ্যাক্টিভ করে কাজগুলো করতে পারি। আউটলাইন করে করলে একুরেট হ্যাঁ, হবে, অ্যাকুরেট একদম দেখা যায় কোথাও কোনো গ্যাপ আছে কি বা নাই। রাইট। ওকে, চলেন আপনার আরেকটা ছোট্ট কাজ, ওইটা আরেকটা। হ্যাঁ ছোট্ট কাজ ছিল সেটাও করি। সাপোজ আমি টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পর এইটাই লিখি। এই টেক্সটটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করতে চাই। তো আমি কি করলাম, একটা শেপ নিয়ে আসি, যে শেপটাকে আমি সরি এটাকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স মানে শেপে কনভার্ট করে নিলাম। একটা শেপ নিলাম, নেওয়ার পরে ম্যাম একটু চলি করেন, একটু চলি ম্যাম। ও আচ্ছা, মানে এই মামুন স্যারের প্রবলেম ছিল, সে একটা শেপ টেক্সটকে অনেকগুলো ভাগে ভাগ করতে চায়। যেমন আমি লিখলাম যে এলইডিপি, এলইডিপি, এই টেক্সটটা লিখলাম, লেখার পরে বড় করি। সে এখন চাচ্ছে এইগুলোকে ভাগ করে দিয়ে কালার করবে আলাদা আলাদা ভাবে। তাহলে এইখানে আপনি কখনোই আলাদা আলাদা ভাবে করতে পারবেন না, হয় একটা একটা করে কালার নিতে হবে। বাট আমি এল এর এতটুকু কালার দেব, এতটুকু আরেকটা কালার, এতটুকু আরেকটা কালার, এর এই পার্টটাকে একটা কালার, এরকম আলাদা আলাদা কালার দিতে চাই। তাই এটাকে আমাকে শেপে কনভার্ট করতে হবে। শেপে কনভার্ট করার অনেকগুলো নিয়ম, কি কি একটা একটা করে দেখাই। ফার্স্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড একটা। দ্বিতীয়টা হচ্ছে সরি অবজেক্ট থেকে এক্সপান্ড একটা। এরপর আরেকটা আছে টাইপ, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, এখানে দুইটা, অথবা কন্ট্রোল শিফট ও তিনটা, অথবা রাইট বাটনে ক্লিক করেন, এই যে টাইপে গিয়ে যেটা পেয়েছেন সেটা এখানে পাবেন, যে ক্লিক করলেও হবে, অথবা কন্ট্রোল শিফট ওতে ক্লিক করলে এটা শেপে কনভার্ট হয়ে গেল। এই যে টোটালটাই শেপে কনভার্ট। আপাতত শেপে কনভার্ট করে রেখে দিই, আমরা আস্তে আস্তে কাজ করে আসি। এটাকে রেখে দিলাম, আমি একটা শেপ নিয়ে আসি, এখান থেকে একটা শেপ এখানে এতটুকু নিয়ে নিলাম। এই শেপটাকে আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে যাব, প্রিভিউটা অন করে দিই। রো বরাবর কয়টা ভাগ করতে চান আপনি? আমি সাপোজ 5টা ভাগ করলাম। আমি আর কলাম বরাবর ভাগ করলাম না, কারণ পরে দেখাবো কলাম বরাবর। আমি শুধু রো বরাবর 5টা ভাগ করলাম, আর কিছুই রাখলাম না। ওকেতে প্রেস করি। প্রেস করার পর এটাকে কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে দিলাম। এখন দেখেন এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। স্প্লিট ইনটু গ্রিড দিলে সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল দিয়েও কাজ করতে পারি, অথবা পাথ ফাইন্ডার দিয়েও করতে পারি। আমি শেপ বিল্ডার টুল দিয়ে ভালো লাগে আমার করতে। আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। এই যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এই প্রত্যেকটা একটা পার্ট থাকবে। আর যে পার্টগুলো আমার প্রয়োজন নেই, আমি বাদ দিতে চাই, কিবোর্ডের অল্টারটা চেপে ধরলে যে মাইনাস হচ্ছে, মানে আপনি যেখানে ক্লিক করবেন সেগুলো কি হয়ে যাবে, মাইনাস, বাদ যাবে। এসে জাস্ট ক্লিক করবেন, বাদ যাবে। যে যে পার্টগুলো প্রয়োজন নেই অল্টারটা চেপে ধরে বাদ দেন। আমার এই পার্টগুলোর প্রয়োজন নেই, অল্টার চেপে ধরে বাদ দেন।
আবার যদি আপনি জাস্ট ড্র্যাগ করেন এটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, এটা একটা হয়ে গেল। আর যদি অল্টার চেপে ধরে করেন তাহলে কি হবে, সব ডিলিট। এই পার্টগুলোর প্রয়োজন নেই, এই পার্টগুলোর প্রয়োজন। অল্টার চেপে ধরে আমি ডিলিট করে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করি। এখন দেখেন সবগুলো পয়েন্ট কি হলো, আলাদা আলাদা হয়ে গেল। এটাকে সরাই, এই যে দেখেন। সো এইগুলোর কালার এখন আপনি যদি আলাদা আলাদা করে দিতে চান, যেমন এটা রেড করে দিলেন, এটা ইয়েলো, ইয়েলো না, একটা কপি। এটা ম্যাম ওই যে শেপের উপরেই কাজটা করবে, শেপটা আমি যতটুকু নিব ততটুকু কাজ করবে। হ্যাঁ রাইট, আপনি যতটুকু জিনিসটা রাখবেন ঠিক ততটুকুতেই কাজ করবে। দেখতে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। শেপ বিল্ডার টুল দিয়ে না এই যে স্প্লিট টু গ্রিড এইভাবে করে লেটারের শেপটা মজার একটা জিনিস। হ্যাঁ আমারও খুব ভালো লাগে। ওকে, আমি উপরের কালারটাকে কি কালার দিতে চাই, এই কালারগুলোকে সিলেক্ট করি। কিবোর্ডের আইড্রপার টুল, আমি এই কালারটা দিতে চাই। এই কালার দুইটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা দিতে চাই। এই কালার দুটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটাকে দিতে চাই। এই কালারটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই কালার দিতে চাই। ঠিক আছে, জি ঠিক আছে, এটাই প্রবলেম ছিল আমার। সলভ হয়েছে। আচ্ছা আবার আরেকটা মজার জিনিস দেখাতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম কালার,
কালার লিখলাম, লেখার পর এটা আপাতত রেখে দিই। আমি এখান থেকে ইলেকট্রন নিয়ে নিলাম, যে এভাবে শেপ নিই। শেপ নেওয়ার পর এটাকে জাস্ট অল্টার ধরে আমি কি করব, এইভাবে কপি করব। ম্যাম হ্যাঁ বলেন। যে স্কেল টুলের কাজটা একটু দেখায় না। ও আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছি। এই যে আচ্ছা মনে পড়েছে, হ্যাঁ দেখাচ্ছি। আমি এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পর অল্টার ধরে আমি এখানে কি করলাম, এতটুকু নিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ভাগ ভাগ করে গেলাম। তো এখন সবাইকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। তাহলে ওই যে নিচের যে টেক্সটটা ছিল, টেক্সটটাও কি হয়ে গেল, এক্সপান্ড হয়ে গেল। এরপরে আমি চাইলে কি করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়েও কাজ করতে পারি, চাইলে পাথফাইন্ডার দিয়েও কাজ করতে পারি। পাথফাইন্ডার দিয়ে কিভাবে করব, আমি পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দেব। তো ডিভাইড করে দিলে একটা ইস্যুস যে আমাকে আবার এটাকে ইউনাইট করতে হবে। তাই আমি ডিভাইডটা না ইউজ করে শেপ বিল্ডার টুলটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তো শেপ বিল্ডার টুলটা আমি কি করতে চাই, যে আমি এই পার্টটুকুকে একটা করতে চাই, জাস্ট ড্র্যাগ করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ, এখানে এসে যে এই পার্টটুকুকে আমি একটা রাখতে চাই। ওকে, আর এই পার্টটুকুর এটা যে আছে, এই পার্টটুকুকে আমি একটা রাখতে চাই, এটা আলাদা রাখতে চাই, অথবা চাইলে আমি এই পার্টটুকুকে সবটা একটা থাকবে, এরকমটা হবে। তো ওয়ের আমি কি চাচ্ছি, যে ওয়ের এই পার্টটা আছে, ওকে ফাইন, আমার এই পার্টটা দুইটা ভাগ হয়ে গেল, আমি দুইটা ভাগ চাচ্ছি না, আমি এই দুইটা ভাগকে একটা চাই। এই দুইটা ভাগকে একটা কনভার্ট করে দিলাম, এটা তিনটা পার্ট হয়েছে, অথবা এই দুইটা ভাগকে একটা করে দিলাম। এটা কি হলো, যে এটা আলাদা পার্ট হয়ে গেল, আমি এই পার্টটাকে একটা পার্ট করে দিই, আর এটা অর্ধেক আছে, এটা থাকবে, এটাতে কোনো প্রবলেম নেই। ওয়ের আমার এই পার্টটা আলাদা হয়েছে, এই পার্টটা আলাদা আলাদা কালার, এই পার্ট তিনটাকে একটা পার্টে কনভার্ট করে দিলাম। এবং সিতে কি হলো, সিতে এই পার্টগুলো সব আলাদা আলাদা, এইটা আলাদা, আমি এই পার্ট দুটাকে একটা পার্ট, এই পার্ট দুটাকে একটা পার্ট করে দিলাম, আর এটা যা আছে এটা তাই থাকবে। তো বাকি যে পার্টগুলো আছে সেগুলো চাইলে আমি এখন কি করতে পারি, জাস্ট অল্টার ধরে এদেরকে ড্র্যাগ করবো, এরা সব ডিলিট হয়ে যাবে, বাদ পড়ে যাবে, শুধু অল্টার ধরে আমি ড্র্যাগ করব। যাদেরকে আপনার প্রয়োজন আপনি তাদেরকে রাখেন, আর বাকিগুলোকে জাস্ট ডিলিট করে দেন। অল্টার, কিবোর্ডের অল্টার ধরে, আর বাকিগুলোকে আমি কি করে দিচ্ছি, যে এটা আমার দরকার নেই, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এই ছোট্ট একটা পার্ট আছে এখানে, ছোট্ট একটা পার্ট আছে এখানে, ডিলিট। খুব সহজে কি হয়ে গেল, সব ভাগ হয়ে গেল। এখন আপনি জাস্ট হচ্ছে কালার অ্যাড করে দেন, যে এটার কালার কি ছিল, এটা একটা কালার, এটা একটা, এটাতে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিতে চাই, এই দুটাকে আমি একটা কালার দিতে চাই, এটাকে আমি আলাদা কালার দিতে চাই,
সাপোজ এটাকে আমি আলাদা কালার দেব, এই পার্টটাকে আমি আইড্রপার টুল দিয়ে আলাদা কালার দেব, এই পার্টটাকে আমি আইড্রপার টুল দিয়ে এরকম টাইপের কিছু আমি ডিজাইন করতে চাচ্ছি। তো মানে পার্ট বাই পার্ট আর ডিভাইডার টুল দিয়ে অনেক কিছুই করা যায়। সো করেন, ডিজাইন করেন, ভালো লাগবে। আচ্ছা, তখন কি দেখলাম যে স্কেল টুল দিয়ে সাপোজ আমি এখান থেকে একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। টাইপ টুলের নিচে আরেকটা ছিল না? ও আচ্ছা, হ্যাঁ, টাচ টাইপ টুল। চলেন টাচ টাইপ টুল দিয়ে কি করা যায়, আমি টাইপ টুল দিয়ে কিছু একটা লিখলাম, লরেম ইপসাম এটাই লিখছি। এটা আমি লিখলাম, লেখার পর এটাকে একটু সাইজে বড় করে দেই। তো আমি এটাকে টাইপোগ্রাফি করতে চাচ্ছি। কেমন টাইপোগ্রাফি? টাচ টাইপ টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনি যাকে টাচ করবেন তাকে নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ এলটাকে আপনি টাচ করলেন, এই এলটাকে আপনি মুভ করাতে পারবেন, যে কোনো জায়গায় বসাতে পারবেন। আবার চাইলে শুধু এই এলটাকে কি করতে পারেন, ক্যারেক্টারে চলে যান, যে একটু ফন্টটা বড় করে দিতে পারবেন। ফন্ট ছোট হচ্ছে, ছোট করতে পারছি, বড় করতে পারছি। আমি সাপোজ এখানে 200 করে দিলাম, বড় হলো। আবার এই ওটাকে সিলেক্ট করি, বেশি বড় হয়ে গেছে, ও তো পাওয়া যাচ্ছে, 150 করে দিলাম। ওকে, এই ওটাতে এসে জাস্ট সিলেক্ট করি, যে ওটা সিলেক্ট হবে। ওটাকে আমি একটু সরিয়ে গ্যালারি এখানে নিয়ে আসলাম। তো আমাকে এই কাজটা কিভাবে হতো, যে ফন্ট থাকা অবস্থায় এগুলোকে মুভ করানো ইজি না, আমাকে শেপে কনভার্ট করে গ্রুপ ভাঙতে হতো, তারপরে হচ্ছে এগুলোকে আমি কি করতে পারতাম, কাজ করতে পারতাম। যেমন আর্টটাকে আছে, এই আর্টটাকে আপনি সিলেক্ট করলেন, শুধু আর্টটাকে আপনি এখানে নিয়ে আসলেন, একটু মুভ করে বা আরেকটু সাইজে ছোট করে দিলেন, যে আর্টটা এই পাশে থাকলো, ছোট করে দিয়ে আপনি সমান করে আসলেন। এটাকে নিয়ে আসলেন, যে এটাকে আপনি এইভাবে করে দিলেন, এর সাইজটা আরো ছোট করে দিলাম, ধরেন 70, এইটা এখানে থাকলো। এমটাকে আপনি সিলেক্ট করলেন, এমটাকে আরেকটু এখানে নিয়ে আসলেন, এম এর হচ্ছে এখান থেকে আপনি একটু চাপিয়ে বা কমিয়ে দিলেন, চাইলে আপনি একটু অ্যাঙ্গেলও করে দিতে পারেন, যে এমটা একটু বাঁকা হয়ে আছে, বুঝেছেন, যে এখান থেকে বাঁকা হয়ে আছে। তো এইভাবে আপনি যে প্রত্যেকটাকে কি করলেন, আলাদা আলাদা করে যে রাউন্ড করে দিচ্ছেন ইটসাম, বা ইটসামটাকে আপনি আরো সাইজে ছোট করে দিচ্ছেন। এরপরে পিটাকে হয়তো বা এটার উপরে নিয়ে যাচ্ছেন, এসটাকে একটু চাপালাম, এসটাকে সিলেক্ট করলেন, এসটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছেন। অথবা তখন আপনি চাইলে কি করতে পারেন, আইড্রপার টুল দিয়ে আলাদাভাবে আমি কালারটাকে চুজ করে নিয়ে টাচ টাইপ টুল দিয়ে এখন হচ্ছে সামের সামটাকে একটু উপরে, এমটাকে আবার কি করলেন, এমটাকে হচ্ছে নিচে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি টাইপ টুল সিলেক্ট করে যে এটার কালারটা চেঞ্জ করতে চাই, শুধু এল এর কালার চেঞ্জ করতে চাই, তখন আইড্রপার টুল দিয়ে এল এর কালার চেঞ্জ। আবার শুধু ও এর কালার চেঞ্জ করতে চান, অথবা আর না, আমি জাস্ট ও অথবা দুইটা একসাথে কালার চেঞ্জ করতে চাই, আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ। আবার হচ্ছে আর এর কালার চেঞ্জ করতে চান, আরটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ। এরকম আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন। তো এই জিনিসটা, এই টাইপোগ্রাফিটা আপনি টাচ টাইপ টুল ছাড়া ফন্ট থাকা অবস্থায়, এটা কিন্তু একটা ফন্টে আছে, আপনি চাইলে এখন কি করতে পারবেন, যে এইটাকে, এই ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন, এল এর জায়গায় অন্য কিছু লিখতে পারবেন। বাট যদি আমি শেপে কনভার্ট করতাম তাহলে কি পারতাম? পসিবল ছিল?
না না পসিবল ছিল না, এরকম করে এই যে বাঁকানো টাকানো ছিল না। হ্যাঁ পসিবল ছিল, কখন? তখন আপনাকে সিঙ্গেল সিঙ্গেল, যেমন শুধু আর একটা ওয়ার্ড লিখতে, লেটার লিখতে হতো, আবার শুধু রাইট, যে তখন অনেক সময় নিয়ে যে প্রত্যেকটা লেটার আলাদা আলাদা করে লিখে মুভ করিয়ে এইভাবে এনে বসিয়ে আপনাকে মোটামুটি একটা সময় নষ্ট করে কাজটা করতে হতো, যেটা আমরা টাচ টাইপ টুলটা দিয়ে কি খুব সহজেই করতে পারছি। ডিফারেন্সটা বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি। ওকে, আমি এখান থেকে একটা শেপ নিলাম, ধরেন এরকম একটা শেপ নিলাম, শেপের কালারটা এটা। তো এই শেপটাকে আমি স্কেলিং করতে চাচ্ছি। স্কেলিং কিভাবে করা যায়, যে এই শেপের চেয়ে আমি একটু ছোট সাইজের শেপ নিব। তো এটা আমরা অনেকভাবেই করতে পারি। কি কি? যেমন আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম। এরপরে এখান থেকে এসে জাস্ট শিফট ধরে রাখলে কি হবে, এই পয়েন্টটা স্টিল থাকবে, এই পয়েন্ট থেকে আমরা ছোট করতে পারছি, যে ছোট হয়ে আসলো। বাট আমি চাচ্ছি আমি নির্দিষ্ট একটা মান দিয়ে দেব, নির্দিষ্ট একটা মান দিয়ে দিব, সেই মান অনুযায়ী ও কি হবে, ছোট হতে থাকবে। সেটা কিভাবে? স্কেল টুলের সাহায্যে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেম এজ এই যে রোটেট টুলের কাজ করে আসছেন, রোটেটের মতোই স্কেল টুলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে সেন্টারে একটা পয়েন্ট চলে আসে, এই পয়েন্টটাতে চলে যাবেন, অল্টার চেপে ধরে পয়েন্টটাকে নিয়ে যান, কোন পয়েন্ট থেকে আপনি কমাতে চাচ্ছেন বা বাড়াতে চাচ্ছেন সেই পয়েন্টটা সিলেক্ট করে দেন। সাপোজ আমি এই পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, এখানে এসে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে। তো প্যানেলের মধ্যে এই যে নন ইউনিফর্মটা আমরা একটু পরে বুঝি, আগে ইউনিফর্ম কি সেটা বুঝে নিই। ইউনিফর্ম মানে হচ্ছে 100%। এই ছোটবেলায় 3, 4, 5 মেবি অঙ্ক করে আসছি যে একটি বাগানের, মনে করি বাগানটি সম্পূর্ণ এক, এত পার্সেন্টেজ, যে বাগানের 3 ভাগের 1 ভাগ আছে আম গাছ, 3 ভাগের 2 ভাগ আছে এই গাছ, সম্পূর্ণ বাগানটাকে কি ধরতাম আমরা? এক ধরতাম না? এক ধরে সেখান থেকে ভাগ করতাম। সেম আমরা এই পুরো শেপটাকে কি ধরলাম? 100%। এখন কি আছে? 100% আছে। আমি ইউনিফর্ম বোঝাতে চাচ্ছি যে আমি এখানে যে মানটা দেব সেই মান অনুযায়ী যতবার আমি কপি করব ততবার ওই মান অনুযায়ী সে বাড়বে বা কমবে। কেমন? এখানে 100% হচ্ছে আপনার এই শেপটার সাইজ। আমি যদি এখানে সাপোজ 95 দিলাম, তাহলে 100% থেকে কত কমে গেল? কত কমে গেল? 5 কমায় দিলাম, রাইট। তো এই 5 কমানো মানে হচ্ছে আমি যদি এখানে এই যে প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে এতটুকু কমবে, যেহেতু এই যে এখানে পয়েন্টটা সিলেক্ট করে দিয়েছি, দ্যাট মিন্স এই পয়েন্টটা স্টিল থাকবে, এই পাশ থেকে কমে আসবে। প্রিভিউ অন অফ করে দেখেন, এটা হচ্ছে আপনার 100% এর, আর আমি যখন 95 দিয়েছি মানে 5% কমে এসে এতটুকু হবে। এগুলো সব ঠিক থাকবে। আমি ইউনিফর্মটা, নন ইউনিফর্মটা একটু পরে দেখাচ্ছি, আগে ইউনিফর্ম দেখাচ্ছি। ইউনিফর্ম মানে হচ্ছে যাকে স্টিল রাখবেন, স্টিল থাকা অবস্থায় বাকি যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো এত পার্সেন্ট মানে 5% কমে কমে আসবে। কপি করি, কপি করলে আগেরটাও থাকবে পরেরটাও থাকবে। এরপরে কোথাও ক্লিক করব না, জাস্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে? অটোমেটিক্যালি এটা ছোট হচ্ছে। বোঝা যাচ্ছে না কারণ কি? স্ট্রোক অফ করা আছে তাই বোঝা যাচ্ছে না। সিলেকশন করি, সবাইকে সিলেক্ট করি, একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো এটা কিভাবে কমে আসলো। আপনি মেপে দেখেন, সবাই ঠিক 5% করে কম কম হয়ে এটা আসছে। এই প্রত্যেকটার প্রপোর্শন সেম আছে। এটার দেখেন
ট্রান্সফর্মে চলে যাই। ওয়াইড কত 2.001, হাইট কত 1.33। পরেরটা সিলেক্ট করেন, সেম থাকবে, প্রপোর্শন কমে কমে কি হবে, সেম আঙ্গিকে আছে। আমি যদি দ্বিতীয়টাকে এখন একটু বড় করি, জাস্ট শিফট ধরে যদি এটাকে এইদিকে বড় করি, এই যে আগেরটার সাথে ম্যাচ করে যাচ্ছে, এই যে দেখেন আগেরটার সাথে ম্যাচ করে যাচ্ছে। এই যে এখানে আসি, শিফট ধরে বড় করি, এই যে দেখেন বড় হয়ে আসছে, আগেরটার সাথে ম্যাচ করে যাবে। সেম অ্যাজ আমি যদি পরেরটাকে একটু কালারটা কেন চেঞ্জ করে দিই আমরা, বোঝার সুবিধার জন্য, তাহলে বুঝতে পারি। ম্যাম হ্যাঁ বলেন। যখন হচ্ছে যে আপনি নেওয়ার পরে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে যখন নিয়ে আসছেন, তখন কি হচ্ছে অল্টার ক্লিক করে রাখছিলেন নাকি এমনি নিয়ে আসছিলেন? অল্টার চেপে ধরেছিলাম, না তো আসছে না, কাজ আচ্ছা, করবে না অল্টার ক্লিক করে তারপরে হচ্ছে ওটা ড্র্যাগ করে এনে ড্র্যাগ করে যে কোনো একটা পয়েন্টে ছেড়ে দিছিলেন। যেমন ধরেন আমি যদি আরেকটা শেপ নিয়ে আসি, এটা তো সাইডে দেখালাম, সেম আমি স্কেল টুলটাকে সিলেক্ট করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাব, অল্টার চেপে ধরে রাখবো, মাউসটাকে লেফট বাটনে ক্লিক করে ধরবো, যে কোনো পয়েন্টে নিয়ে ছেড়ে দেন। তখন তো এই ভিতরে ছিল, এখন ধরেন আমি বাইরে এনে এখানে এনে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়েছি, পয়েন্টটা কোথায় সৃষ্টি হয়েছে, স্টিল আছে, এইখানে পয়েন্ট স্টিল আছে। এখন দেখেন 95% করে দিলাম না, আমি এখানে 90 করে দিই। এখানে 100 ছিল যে, এই 100টাকে কি করে দেবো, 90 করে দেবো, মানে 10% কমে কমে আসবে। কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডি, যত ডি দিবেন একদম ওই পয়েন্টটাতে এসে সে কি হবে, আমি কন্ট্রোল ডিতে প্রেস করে যাচ্ছি, ওই পয়েন্টটাতে এসে নির্দিষ্ট একটা সময়, সার্কেলেরটা হচ্ছে না, হ্যাঁ কি সার্কেল নিয়ে করতে চাচ্ছি, হচ্ছে না এটা। সার্কেল দিয়েও হবে, সার্কেল দিয়ে দেখতে আরো আচ্ছা আমি একটু ট্রাই করি। হ্যাঁ, তো এই যে দেখেন প্রত্যেকটা তখন কি হবে, যেমন আমি এইটাকে যদি বড় করি, অল্টার ধরে যদি বড় করি, এই আগেরটার মানে সমান করে নিয়ে আসতে চাই, এসে যখন আপনি এটাকে সেট করবেন এই দুটোকে, দেখবেন দুটোটার মান কি হবে, একদম সমান হবে, সেম সাইজ অনুযায়ী হবে। সেম আমরা যদি সার্কেল ধরে করি, এই যে দেখেন আমি একটা সার্কেল নিয়ে আসি, ইলেকট্রিক্যাল, আপনি একটা সার্কেল নিয়ে নেন, সিলেক্ট, স্কেল টুল নিয়ে আসেন, এই যে সার্কেল, অল্টার চেপে ধরি, মাউসের লেফট বাটন চেপে ধরে সার্কেলটাকে কোথায় নিতে চান, যে কোনো পয়েন্টে নেন, আমি বাইরে এনে ছেড়ে দিই, এখানে এনে ছেড়ে দিলাম, মানে এই জায়গাটা স্টিল থাকবে, এই পয়েন্টটা স্টিল থাকবে, এটা কমতে কমতে এখানে আসবে। 90% করে দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল ডিতে করি, অটোমেটিক্যালি সেটা কি হবে, ওই যে ব্লেন্ডের মতো কাজ করছে, ব্লেন্ড টুল দেখেছি না, তখন সে ব্লেন্ডের মতো আলাদা আলাদা ভাবে এই কাজ করবে। তো আমরা কালারটা চাইলে এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা আপু, এটা তো অল্টার চেপে ক্লিক করা লাগে না, ডিরেক্ট ক্লিক করলে হয়ে যাচ্ছে দেখলাম। তাই কি জানি, আমার তো হচ্ছে না। হ্যাঁ আমি করলাম তো, দেখি তো আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে ওটা ওখানে নিয়ে নিচ্ছে। প্যানেলটা কি আসে, হ্যাঁ আসে, আবার ক্লিক করতে হয়, ক্লিক করলে হয়ে যায়, অল্টার লাগে না, যে ওখানে ক্লিক করেন তাহলে হবে। কোথায় আসলো না তো, আমার তো আপনি আসে। সরাসরি স্কেল টুলটা ক্লিক করেন। আচ্ছা ওকে, দেখেন আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার হ্যাঁ পরে আবার এখানে ক্লিক করলে যে কোনো জায়গায় ক্লিক করলে হবে। স্কেল টুল নিলাম, ক্লিক করলাম, হ্যাঁ এখন যে কোনো জায়গায় ক্লিক করেন, এই যে আসছে। এখন আবার বাইরে ক্লিক করে ওখানে আবার ক্লিক করলে অল্টার দিয়ে হবে কাজ। অল্টার তো চাপতেই হচ্ছে না ওটা তো অল্টার চেপে এখানে ক্লিক করলে যে জিনিসটা আসবে আর কি, আপনি বাইরে ক্লিক করেন একবার, যে কোনো জায়গায় ক্লিক করেন বাইরে ক্লিক করলাম। হ্যাঁ এখন অল্টার চেপে এখানে ক্লিক করলে বাস ওই অপশনটা তাহলে আসবে। অল্টার তো ধরতে, এটা তো হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই পয়েন্টটা অল্টার চেপে না নিয়ে আসলেও হয়,
আপনি এই পয়েন্টটা যে কোনো জায়গায় ক্লিক করেন সেখানেই চলে যাবে, বা হ্যাঁ, এখান থেকে exactly আপনি click ড্র্যাগ করে নিয়ে যান। বাট অপশনটা নিয়ে আসতে হলে তো আপনাকে অবশ্যই অল্টার চেপে ধরতে হবে। অল্টার চেপে না ধরলে তো কখনোই এই প্যানেলটা আসবে না। হ্যাঁ, ওই অপশনটার জন্য অল্টার চেপে ক্লিক আমি এটাই করতে বুঝতে হয়। আর অল্টার চেপে কেন বলেছি, যে সেন্টারে আছে, আপনি অল্টারটা চেপে ধরে নিয়ে এসে ছেড়ে দিলে, অল্টারও ছেড়ে দিলেন, এটাও ছেড়ে দিলেন, অটোমেটিক্যালি প্যানেলটা চলে আসবে। বুঝতে পেরেছেন? একটা শেপ নিলাম, নন ইউনিফর্ম বাকি আছে। নন ইউনিফর্ম বলতে কি বোঝাচ্ছে? সিলেকশন করেন, আমি এটাকে নিয়ে আসলাম, সাপোজ এই কর্নারে এনে ছেড়ে দিলাম, এরকম একটা প্যানেল চলে আসলো। ওকে, তো ইউনিফর্ম কি থাকবে? 100%। ইউনিফর্মে হাত দেওয়া যাবে না যদি আপনি নন ইউনিফর্মে কাজ করেন। নন ইউনিফর্ম মানে হচ্ছে সে দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ করবে। আপনি চাইলে আলাদা আলাদাভাবে, যে দৈর্ঘ্য বরাবর এত কমবে, প্রস্থ বরাবর এত কমবে, আলাদা আলাদাভাবে সেট করে দিবেন। ইউনিফর্মে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমানভাবে সে কমে আসবে। যদি এখানে আপনি 90 করে দেন, দ্যাট মিনস যে এই যে ভার্টিক্যালি সে কি করবে 10, হরিজন্টালি 10, 10 10 করে কমতে কমতে আসবে। বাট এখানে আপনার 100% থাকবে। আর নন ইউনিফর্ম, হরিজন্টালি আপনি কত কমাতে চাচ্ছেন? সাপোজ আমি হরিজন্টালি দিলাম 80, মানে 20 করে কমবে। এভাবে কত? 20। আর ভার্টিক্যালি কত করে কমবে? ধরলাম ভার্টিক্যালি কমবে, আমি এখানে দিলাম 95, মানে ভার্টিক্যালি সে 5% করে কমাবে, 5 করে কমাবে, হরিজন্টালি 80% করে কমাবে। কপি করেন, কন্ট্রোল ডি দেন, তখন এই যে এরকমটা হবে। মানে সে এই দিক থেকে 5% করে কমাচ্ছে, আর এই দিক থেকে কত? 20 করে কমিয়ে কমিয়ে প্রত্যেকটা স্টেপ কাজ করবে। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে মাঝে মাঝে এই জিনিসটা ইউজ হয়, স্কেলিং এর প্রয়োজন পড়ে। দেখবেন অনেক লোগো ছোট ছোট বিন্দু থাকে, সেই বিন্দুগুলোকে আপনি তখন কি করবেন? স্কেলিং করে কাজ করে। যেমন এমনটা যদি হয়, সাপোজ আপনি একটা শেপ নিলেন, অল্টার ধরে এই শেপটা এখানে নিয়ে আসলাম, একটু ছোট সাইজ করে দেই, এটাকে এখানে রাখলাম, অল্টার ধরে এটাকে এখানে নিয়ে আসি,
সাপোজ এরকম কোনো একটা ডিজাইন করলাম, সিলেক্ট করি, আমি হচ্ছে পাথফাইন্ডার থেকে অল্টার ধরে এক্সপান্ড করে দিব, ইউনাইট করে এক্সপান্ড করে দিলাম, এটা একটা হয়ে গেল। তো এটাকে আমি কি করতে চাই, যে এখান থেকে স্কেল টুলটা নিয়ে আসবো, অল্টার ধরে একটু দূরে নিয়ে যাই, এখানে রাখলাম। এটা কত আছে 100%, প্রিভিউটা অন করে দিই। 100% না, ও হচ্ছে 90% করবে, 90% অথবা ধরেন 80 করে দিলাম, যে 80% কমে কমে করবে। কপি করলাম যতটুকু, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। যে কোনো একটা ডিজাইনের মধ্যে আমার এরকমটা প্রয়োজন, একদম নির্দিষ্ট দূরত্বে। সে কি করবে, এটাকে কপি কপি করে নিয়ে আলাদাভাবে দূরত্বে সেট করে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ম্যাম। কারো প্রেজেন্টের বাকি আছে? প্রেজেন্টের বাকি আছে কারো? নূর আলম, হাসান মামুন, আজিজ, আব্দুল আজিজের প্রেজেন্ট কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, আব্দুল আজিজের প্রেজেন্ট দেওয়া হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে, প্রবলেম? আপাতত নাই, আবার কাজ করতে গেলে হইবে না। আচ্ছা, এই জন্য যেটা করবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এখন সবাই ধরেন 1 ঘন্টা করে সময় দিচ্ছেন, এই যে 4 ঘন্টার ক্লাস, 4 ঘন্টা বসে প্র্যাকটিস করছেন। এই 4টা ঘন্টায় যদি প্র্যাকটিস করেন, ধরেন একটু সময় বের করে আসলেন যে অন্য সময়টাতে আমি সময় দিতে পারছি না, ডিটারমাইন হয়ে ক্লাস টাইমটাতে আমি সময় দিতে চাচ্ছি। থাকতে পারে না যে অন্যান্য কাজ আছে, বসা হয় না, ঠিক এই ক্লাস টাইমটাতে আমি এসে বসলাম, ম্যাম যে ক্লাসটা করাচ্ছে ক্লাসও করলাম, পাশাপাশি অন্য ডিজাইন করলাম। সাপোজ আমি ভেবে নিলাম যে আমার একটা গিগ বানাবো, গিগের জন্য আমার 2টা ইমেজ বানাতে হবে, আমি অন্য টাইমটা বের করতে পারছি না, ক্লাস টাইমটাতেই সময়টা কাজে লাগাতে চাই। একটু ডিটারমাইন হয়ে ক্লাসও অ্যাটেন্ড করলেন, প্লাস প্রবলেমগুলো সলভ করে নিলেন, অথবা প্র্যাকটিস করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করি, ওই প্রবলেমটা ফেস করি, একটু নোট ডাউন করে রাখেন, শেয়ার করেন। ঠিক আছে, ওই সিকোয়েন্সটা একটু দিয়ে না আমাদের। সিকোয়েন্সটা তো আসলে ওইভাবে নেই, এটা কাজ করতে করতে আর কি মাথায় চলে আসে যে আসলে কোনটা কোনটার সাথে ম্যাচ করে। ওই যতটুকু আসে অতটুকু, ঠিক আছে, তাইলে আমাদের একটা ধারণা আসবে, তাইলে আমরা একটু